আর Oye, fíjate. তারপরে ভালো লাগে না আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখনই ক্লাস শুরু হবে, আপনারা রেডি হন। তার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন প্রশ্ন ছিল, বলেন। স্যার আমাদের স্যার ভোকাবুলারি কিছু ক্লাস হবে স্যার, কিন্তু আমরা ভোকাবুলারি ক্লাসগুলো এখনো পাচ্ছি না স্যার। আপনাদের ভোকাবুলারির উপর ক্লাসগুলো রুবেল রানা স্যার নেওয়ার কথা। এখন রুবেল রানা স্যার হয়তো ক্লাসটা নিবে কয়েক কিছুদিনের মধ্যে, বা এখন যেহেতু আপনাদের রেগুলার ক্লাস হচ্ছে, এই কারণে মেবি ভোকাবুলারি ক্লাস দিতে পারেনি। তো আপনারা যদি চান, আপনারা বললে হয়তো ভোকাবুলারি ক্লাস দিয়ে দিবে। আপনাদের আপাতত যে রুটিনটা আছে, আহ, আপনাদের তো রিটেনের টানা কয়েকটা ক্লাস দিল। জি স্যার। রিটেনের আমার 15 তারিখের আগ পর্যন্ত বললেন, তাহলে হয়তো ভোকাবুলারি ক্লাস দিবে। বুঝতে পেরেছেন?
জি স্যার। আজকে আপনাদের কত নম্বর লেকচার হবে? লেকচার 5। আজকে কি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন সবাই? এটা কোনো প্রবলেম করছে? স্পষ্ট শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লেকচার নাম্বার 5 করি। আমি আপনাদের লেকচার 5 এর একটা পিডিএফ আপনাদের চ্যাট বক্সে দিয়েছি। একটু পিডিএফটা পেয়েছেন কিনা একটু জানান আমাকে। জি স্যার পেয়েছি। পেয়েছি। একটু পিডিএফটা সকলে ডাউনলোড করেন। পিডিএফটা সকলে ডাউনলোড করেন, সকলেই ডাউনলোড করেন পিডিএফটা। লেকচার 5 হচ্ছে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের উপর। ডাউনলোড করেছেন? জি স্যার ডাউনলোড কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকে আপনার লেকচার 5টার উপরে আমাদের ক্লাস হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যেগুলো পরীক্ষায় প্রায় সময় আসে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমি যেভাবে লিখে দিচ্ছি বা যেভাবে ক্লাসটা করাবো, সংস্থা ক্লাসটা এভাবেই করার চেষ্টা করবেন। এর চেয়ে বাড়তি কোনো তথ্য পড়ার প্রয়োজন নেই, আবার এর চেয়ে কমও পড়ার প্রয়োজন নেই। যে সংস্থা থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ ওই তথ্যগুলাই আমি দেওয়ার চেষ্টা করবো। সংস্থা কিন্তু অনেক, লেকচার 5-এ কিন্তু অনেকগুলো সংস্থা আছে। লেকচার 4-এ আমরা পড়েছিলাম জাতিসংঘ, লেকচার 5-এ সংস্থা অনেকগুলা। তাহলে আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন যে প্রথমে কোন সংস্থা আছে একটু বলেন দেখি। স্যার আইভিআরডি। ওপেক। আচ্ছা হ্যাঁ, প্রথমে ওপেক। ওপেক আছে। আচ্ছা ওপেক, ওপেক থেকে প্রথম যে তথ্যটা লিখবেন, দেখেন এটি তেল রপ্তানিকারক দেশসমূহের শীর্ষ সংস্থা। এটি তেল রপ্তানিকারক দেশসমূহের শীর্ষ সংস্থা। জি স্যার লিখেছি। এরপর লিখবেন ওপেক কবে গঠিত হয়। গঠিত মানে when was OPEC formed? OPEC was formed in 1960. দেখেন ফরমেশন 1960। এরপর হচ্ছে হেড, ওপেক কোথায়? ওপেক এর সদর দপ্তর হচ্ছে দেখিয়ে। স্যার আপনার কথাগুলো বেশি স্যার আসতেছে। আপনার কথা কেটে কেটে আসছে, শোনাও যাচ্ছে না তেমন একটা। কিছু শোনা যাচ্ছে না স্যার। শোনাও যাচ্ছে না।
তেল রপ্তানিকারক শীর্ষ সংস্থা কিছুই তো শোনা যাচ্ছে না স্যার, দেখাও যাচ্ছে না। আর ক্লিয়ার আছে? দুঃখিত সবাইকে। জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। যে এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে না। জি জি আসুন। আচ্ছা, কতটুকু পর্যন্ত লিখেছিলেন? তোর বইটা দিয়ে যেতে বললাম না, বইটা দিয়ে যা, তা স্যার দিয়ে যা। হেডকোয়ার্টার নিয়ে লিখাচ্ছিলেন। আচ্ছা, হেডকোয়ার্টার লিখেছিলাম। হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা। লিখেছিলাম হেডকোয়ার্টারটা। না, না স্যার। হেডকোয়ার্টারটা লিখেন ভিয়েনা, অস্ট্রিয়া। এরপর লিখেন মেম্বার। মেম্বার লিখেন 12। এরপর লিখেন ইনিশিয়েটর। ইনিশিয়েটর মানে হচ্ছে উদ্যোক্তা। এই প্রশ্নটা পরীক্ষা অনেকবার আসছে। ওপেক গঠনের উদ্যোক্তা দেশ কোনটি? এটা হচ্ছে ভেনেজুয়েলা। ওপেক গঠনের উদ্যোক্তা দেশ ভেনেজুয়েলা। স্যার লিখেছি। আচ্ছা, পরবর্তী তথ্যটা লিখেন। পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময় যে পৃথিবীতে সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে কোন দেশে? Which country has the most proven reserve oil? কেউ বলতে পারবেন পৃথিবীতে সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে কোন দেশের? আমেরিকা। এটাকে ক্রুড রাশিয়া। অয়েল বলা হয়। রাশিয়া। সঠিক উত্তরটা হচ্ছে ভেনেজুয়েলা। পৃথিবীতে সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলার কাছে। এর জন্য ভেনেজুয়েলা হচ্ছে ওপেকের উদ্যোক্তা দেশ। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে কোন দেশের, তাহলে উত্তর কি হবে বলেন দেখি? রাশিয়া। সেই ক্ষেত্রে উত্তর হবে রাশিয়া। জি স্যার লিখেছি। আচ্ছা, এমন সময় প্রশ্ন আসে which is the biggest oil company in the world, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানি কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানির নাম কি? এটার উত্তর হচ্ছে সৌদি আরামকো। সৌদি আরবের
জাতীয় কোম্পানি সৌদি আরামকো পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানির নাম। স্যার আজকে বাংলাদেশ এটা ব্যাংক। পেপারে দেখেছিলাম। বুঝি নাই। আরামকো কোম্পানির কথা আজকে পেপারে দেখেছিলাম যে তারা বাংলাদেশেও বিনিয়োগ করতে যাচ্ছে। জি, এটা পৃথিবীর সবচেয়ে বড় তেলের কোম্পানি। আর বাংলাদেশ ব্যাংকে একবার একটা প্রশ্ন এসেছিল যে পৃথিবীর সবচেয়ে বড় আইপিও কোন কোম্পানি ছিল। আইপিও পূর্ণরূপটা বলতে পারবেন কেউ? Initiatal public offering. পাবলিক অফারিং। হয় না। Initial public offering. ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং পৃথিবীর সবচেয়ে বড় আইপিও কোন দেশে? Saudi Aramco. আচ্ছা, এটা কে কথা বলছে একটু বলতে পারবেন? মানে হঠাৎ করে কথা বলে উঠতেছে কে? এটা স্যার আপনার খেয়াল। অনেকেই আনমিউট করে রাখছে। আচ্ছা, যাদের প্রয়োজন নাই কথা বলে একটু মিউট করে রাখেন। যদি প্রশ্ন থাকে তাহলে আনমিউট করে প্রশ্ন করেন। আচ্ছা, যেটা বলছিলাম, সবচেয়ে বড় আইপিও যখন বাংলাদেশ ব্যাংকে প্রশ্নটা আসছিল সেই সময় উত্তরটা ছিল হচ্ছে আলিবাবা। আলিবাবার আইপিও পৃথিবীর সবচেয়ে বড় আইপিও ছিল। তবে বর্তমানে এই পৃথিবীর সবচেয়ে বড় আইপিও হচ্ছে সৌদি আরামকোর, বিগেস্ট। যদি পরীক্ষা এখন আসে যে সবচেয়ে বড় আইপিও কোন কোম্পানির, তাহলে উত্তর কি হবে বলেন? Saudi Aramco. এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, আরেকটা ওপেক থেকে আরেকটা, মানে এটা ভূ রাজনৈতিক একটা প্রশ্ন আসছিল ওপেক থেকে। ওপেক থেকে না, মানে পরীক্ষা আসছিল যে তেল অস্ত্রের ব্যবহার করা হয় কত সালে। তেল অস্ত্রকে ইংলিশে বলা হয় অয়েল ওয়েপন। তেল অস্ত্রের ব্যবহার করা হয় কত সালে? এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে 1973 সালে তেল অস্ত্রের ব্যবহার করা হয়। এটা লিখে কিরকম রাখেন। স্যার? বুঝি নাই। কিরকম স্যার? মানে তেল অস্ত্রটা কি এটা জিজ্ঞেস করতেছেন? জি স্যার। এটা হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধের সাথে সম্পৃক্ত। আরব ইসরায়েল যুদ্ধ, এটা হচ্ছে ভূ রাজনীতির একটা অংশ। আরব ইসরায়েল যুদ্ধ এ পর্যন্ত 4টা হয়। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয় 1948 সালে, যখন 14 মে ইসরায়েলের জন্ম হয়। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয় 1956 সালে সুয়েজ খালের মালিকানাকে কেন্দ্র করে। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয় 1967 সালে, 6 দিনের যুদ্ধ, 6 days war বলা হয় এটাকে। আর সর্বশেষ আরব ইসরায়েল যুদ্ধ হয় 1973 সালে। 1973 সালে এটাকে ইয়ম কিপুর যুদ্ধ বলে, আবার রামাদান ওয়ারও বলা হয়, কারণ এই যুদ্ধটা রমজান মাসে পরিচালিত হয়। এই 1973 সালের যুদ্ধেরই ঠিক 50 বছর পর, অর্থাৎ 2023 সালে, 2023 সালে আমরা আক্রমণ করতে দেখি ইসরায়েল এবং মানে ফিলিস্তিনের একটা যুদ্ধ বাধে আর কি। 1973 সালে 50 বছর পরে আমাদের বর্তমানে যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত চলমান। আচ্ছা, তেল অস্ত্রটা কি ছিল? এই আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে আরব দেশগুলো, 22টা আরব দেশ আছে, এই 22টা আরব দেশই ইসরায়েলের কাছে পরাজিত হয় 4বারই। প্রথমবারও পরাজিত হয়, দ্বিতীয়বারও পরাজিত হয়, তৃতীয়বারও পরাজিত হয় এবং চতুর্থবারও পরাজিত হয়। তো আরব দেশগুলো যখন ইসরায়েলের কাছে বারবার পরাজিত হচ্ছিল, ইসরায়েল একটা নতুন রাষ্ট্র ছিল, ছোট একটা রাষ্ট্র কাছে 22টা আরব দেশ পরাজিত হয়ে যাচ্ছিল বারবার। এটার মূল কারণ ছিল হচ্ছে পশ্চিমা বিশ্বগুলোর ইসরায়েলকে সমর্থন। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য হচ্ছে প্রধান ছিল। তাদের সমর্থনের কারণে আরব দেশগুলো ইসরায়েলের সাথে পেরে উঠতে পারতেছিল না। আরেকটা ব্যাপার ছিল, আরব দেশগুলো নিজেরাই স্বাধীনতা পায় খুবই, মানে ইসরায়েলের কাছাকাছি সময়। এর আগে তো ওসমানীয় খিলাফতের পতন হয়, এরপর আরব দেশরা নতুন ভাবে নিজেরাই স্বাধীনতা লাভ করে, তো নিজেরাই অত শক্তিশালী দেশ ছিল না। আর তার উপর যখন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদেরকে মানে ইসরায়েলকে সমর্থন করতো, আরব দেশগুলা ইসরায়েলের সাথে পেরে উঠে নেয় এবং ইসরায়েল আস্তে আস্তে বেশি ভূখণ্ড দখল করা শুরু করে দেয়। তো 1973 সালে যখন চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ আরবরা হেরে যায়, তখন সৌদি আরবের বাদশা ছিল প্রিন্স ফয়সাল বা বাদশাহ ফয়সাল বলা হতো। তো বাদশাহ ফয়সাল পরে ওপেকের মাধ্যমে পশ্চিমা বিশ্বে তেল রপ্তানি করা বন্ধ করে দেয়। পশ্চিমা বিশ্বে তেল রপ্তানি করা বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাদের অর্থনৈতিক মন্দা শুরু হয়। কারণ পশ্চিমা দেশগুলো ছিল শিল্পোন্নত দেশ, তো তাদের তেলের অনেক চাহিদা ছিল। হঠাৎ করে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা অনেক বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ে এবং তাদের মন্দা শুরু হয়ে যায়। এই যে তেল বন্ধ করে দেওয়া হয়েছিল পশ্চিমা দেশগুলোর জন্য,
সেই ব্যাপারটাকে ইতিহাসে তেল অস্ত্র বা অয়েল ওয়েপন বলা হয়। পশ্চিমাদের কাছে ছিল সামরিক অস্ত্র, তো আরবদের কাছে ছিল তেলের অস্ত্র। তেলটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমাদের বিরুদ্ধে, এই জন্য এটাকে অয়েল ওয়েপন বলা হয়। এরপর 1973 সালে বাদশাহ ফয়সাল যখন অয়েল ওয়েপনের ব্যবহার করে, পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বাদশাহ ফয়সালের সাথে দেখা করে এবং এই তেল অস্ত্রের নিষেধাজ্ঞাটা উঠিয়ে নেওয়া হয়। পরবর্তীতে 1975 সালে আমরা সবাই জানি বাদশাহ ফয়সালকে হত্যা করা হয় গুপ্তচরের মাধ্যমে, এবং বলা হয়ে থাকে আমেরিকাই বাদশাহ ফয়সালকে হত্যা করে। এই হত্যার পরবর্তীতে আমরা আর কোনো সময় আর কোনো আরব নেতাকে দেখি নাই যারা পশ্চিমাদের বিরুদ্ধে এরকম কোনো পদক্ষেপ নিয়েছিল। এটাই ছিল তেল অস্ত্রের ব্যবহার, এবং এটা পরীক্ষা প্রায় সময় আসে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। স্যার জি স্যার। পরবর্তী কোন সংগঠনটা আছে একটু বলেন দেখি। ডব্লিউটিও WTO ডাব্লিউটিও লিখেন, ডাব্লিউটিও। এটা পরীক্ষা অনেকবার আসছে। ডাব্লিউটিও এর প্রথমে লিখেন ফরমেশন। 1 জানুয়ারি 1995। বাংলাদেশও একই তারিখে জয়েন করে। বাংলাদেশ কবে ডাব্লিউটিও তে জয়েন করে? 1 জানুয়ারি 1995। ডাব্লিউটিওর সদর দপ্তর, হেডকোয়ার্টার কোথায়? জেনেভা জিনেভা। জেনেভা কোন দেশ এটা? সুইজারল্যান্ড সুইজারল্যান্ড। ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায়? সদর দপ্তরটা লিখলাম, ফরমেশন, হেডকোয়ার্টার। এরপরে ডাব্লিউটিওর সেক্রেটারি জেনারেল থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ডাব্লিউটিওর মহাসচিবের নাম কি? এনগোজি ওকনজো আইওয়ালা। ডাব্লিউটিওর মহাসচিবের নাম এনগোজি ওকনজো আইওয়ালা। আরেকটা তথ্য আসে যে এমএফএন, স্যার এটা জে আই না ওকনজি যে ও ওকনজো, ও আচ্ছা এমএফএন বা মোস্ট ফেভার্ড নেশন এর ধারণাটি কোন সংস্থা দেয়? এটা হচ্ছে ডাব্লিউটিও। মোস্ট ফেভার্ড নেশন এর ধারণাটি প্রদান করা হচ্ছে ডাব্লিউটিও। এমএফএন বা মোস্ট ফেভার্ড নেশন এর ধারণাটি প্রদান করা হচ্ছে ডাব্লিউটিও। আরেকটা তথ্য আসে যে ডাব্লিউটিওর পূর্বসূরি কোন সংস্থাকে বলা হয়? ডাব্লিউটিওর যে পূর্বসূরি ছিল তাকে বলা হয় গ্যাট। গ্যাটের পূর্ণরূপ হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড। তাহলে ডাব্লিউটিওর পূর্বসূরি কোন সংস্থাকে বলা হয়? গ্যাটকে বলা হয়। বা গ্যাটের উত্তরসূরি কে? গ্যাটের উত্তরসূরি হচ্ছে ডাব্লিউটিও। পরীক্ষা আসে, হুইচ ইজ দ্য সাকসেসর অফ গ্যাট। সাকসেসর মানে হচ্ছে উত্তরসূরি। দেখেন ডাব্লিউটিও ক্লিয়ার কিনা? জি স্যার। পরে কোন সংস্থা আছে? এরপরে কোনটা আছে বলেন? স্যার ওআইসি ওআইসি। লেখেন ওআইসি। ওআইসির ফরমেশনটা প্রথমে লিখেন। ওআইসি কবে গঠিত হয়? ওআইসি গঠিত হয় 1967-তে, 1967। ওআইসির মেম্বার হচ্ছে 57 জন। ওআইসির মেম্বার 57 জন। এরপরে ওআইসির হেডকোয়ার্টার। ওআইসি হেডকোয়ার্টার বলেন তো কোথায়? জেদ্দা জেদ্দা কোন দেশে? সৌদি আরব তা লিখেন জেদ্দা। লিখেছেন?
জি স্যার। জি স্যার। ওআইসির একটা ব্যাংক আছে, এই ব্যাংকের নাম হচ্ছে আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। পরীক্ষা অনেক সময় আসে, ওআইসির ব্যাংকের নাম কি? ওআইসির ব্যাংকের নাম হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। কত সালে গঠিত হয় আইডিবি? আইডিবি গঠিত হয় 1975 সালে। আইডিবির সদস্য কত বলেন দেখি? 57। ওআইসির সকল সদস্য আইডিবির সদস্য। আইডিবির হেডকোয়ার্টার কোথায় বলেন দেখি? স্যার জেদ্দাতেই তো হওয়ার কথা তাইলে। জি, জেদ্দাতেই হবে, জেদ্দা, সৌদি আরব। পরীক্ষা আসা আইডিবির মুদ্রার নাম কি? আইডিবির একক মুদ্রার নাম, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ আইডিবি? আইডিবির মুদ্রার নাম হচ্ছে ইসলামিক দিনার। ইসলামিক দিনার। স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হয় আর রৌপ্য মুদ্রাকে বলা হয় দিরহাম। ঠিক হলে বললেন। জি স্যার লিখেছি। স্যার শেষ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে যে ওআইসি আপনারা জানেন এটা পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, তার মানে মুসলিম দেশগুলোর সংস্থা। এখানে 57টা দেশ আছে। ওআইসি 57টা দেশের মধ্যে 56টা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দান করেছে। ওআইসির কোন দেশটি ফিলিস্তিনকে এখন পর্যন্ত স্বীকৃতি দান করেনি বলতে পারবেন কোনটি? স্যার মিশর। ক্যামেরুন। এরপরে কোন সংস্থা আছে বলেন? স্যার আরব লীগ। লেখেন আরব লীগ। আরব লীগ। আরব লীগ গঠিত হয় 1945 সালে, লেখেন ফরমেশন 1945। বলেন দেখি মিশরের রাজধানীর নাম কি? কায়রো। স্যার কায়রো। কায়রো। স্যার লেখেন কায়রো, এটা হচ্ছে সদর দপ্তর কায়রো। সদস্য কয়টি বলতে পারবেন আরব লীগের? আরব লীগের সদস্য হচ্ছে 22টি। পৃথিবীতে 22টি আরব দেশ আছে, এরা সকলেই আরব লীগের সদস্য। আরব দেশের জোটগুলোকেই বলা হয় আরব লীগ। আরব দেশ কাদেরকে বলা হয়? যে সকল দেশ আরবি ভাষায় কথাবার্তা বলে সেগুলোকে আরব দেশ বলা হয়। বুঝতে পেরেছেন? পরবর্তী অর্গানাইজেশন বলেন, লিখা হইল। আইসিআরসি। আইসিআরসি খুবই গুরুত্বপূর্ণ। আইসিআরসি, আইসিআরসি। আই তো হচ্ছে ইন্টারন্যাশনাল, সি তো হচ্ছে কমিটি, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, অফ দ্য রেড ক্রস ক্রিসেন্ট, এটা হচ্ছে আইসিআরসি। আপনারা দেখবেন অনেক হসপিটালে গেলে এরকম একটা চিহ্ন থাকে ক্রসের, লাল রঙের। আবার এরকম লাল রঙের একটা তারকা চিহ্ন থাকে, দেখেছেন কোনো সময়? জি স্যার। জি এগুলো হচ্ছে স্যার আইসিআরসি। লিখেছি। খ্রিস্টান দেশগুলোতে ক্রস থাকে, মুসলিম দেশগুলোতে তারকা চিহ্ন থাকে, আর ইসরায়েলের মধ্যে একটা তারা থাকে, স্টার অফ ডেভিড বলা হয় এটাকে। তো এই হচ্ছে আইসিআরসির 3টা সিম্বল। আইসিআরসির থেকে লাগবে, আইসিআরসি কবে গঠিত হয়? 1863 সালে। আইসিআরসির সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে জেনেভা।
আইসিআরসি কি ধরনের সংস্থা মাঝে মাঝে পরীক্ষা আসে, অর্থাৎ সংস্থার টাইপ। আইসিআরসি কি ধরনের সংস্থা বলেন দেখি? সেবামূলক তো, সেবামূলক। মানবাধিকার সাহায্যমূলক সংস্থা, সেবামূলক মানবাধিকার সংস্থা, এটাকে ইংলিশে বলে হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে যে কোন সংস্থা 3বার নোবেল পুরস্কার লাভ করে? আইসিআরসি 3বার নোবেল পুরস্কার লাভ করে। জি স্যার লেখা হইলে বললেন। লিখেছি স্যার শেষ পরবর্তী সংস্থা কোনটা? রোটারি ইন্টারন্যাশনাল। রোটারি। রোটারি কত সালে গঠিত হয় লাগবে না, তাও যদি লিখতে চান, এটা হচ্ছে 1905 সালে গঠিত হয়। আর রোটারির সদর দপ্তর কোথায়, এটা প্রায় সময় পরীক্ষা আসে। রোটারির সদর দপ্তর হচ্ছে ইলিনয়। ইলিনয় কোথায়? ইলিনয় হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের নাম, ইলিনয়। রোটারি কি ধরনের সংস্থা? রোটারি হচ্ছে মানবাধিকার সংস্থা, তাই লিখেন হিউম্যানিটেরিয়ান। জি স্যার লিখেছি এরপরে কি আছে? ইন্টারপোল। ইন্টারপোল খুবই ইন্টারপোল খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারপোল, অনেক সময় ইন্টারপোলের পূর্ণরূপ জানতে চাওয়া হয়, তো লেখেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। কবে গঠিত হয়? 1923 সালে গঠিত হয়। এটা হেডকোয়ার্টার করে অনেকবার আসে পরীক্ষা। এটা হেডকোয়ার্টার হচ্ছে লিও, প্যারিস, ফ্রান্স। দেখেন, এটি বিশ্বের বৃহত্তম পুলিশ সংস্থা। এটি বিশ্বের বৃহত্তম পুলিশ সংস্থা। লিখা হলে বলতে হবে। জি স্যার। জি স্যার শেষ আচ্ছা, পরবর্তী কোনটা আছে? ন্যাটো নেটো। তা লিখেন নেটোর পূর্ণরূপ কি বলতে পারবেন? নর্থ আটলান্টিক নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন ট্রেড না, ট্রিটি। ও আচ্ছা ট্রিটি অর্গানাইজেশন গঠিত হয় কবে? 1949 সালে, 1949। বলেন দেখি, বেলজিয়ামের রাজধানী কোথায়? ব্রাসেলস। ব্রাসেলস না, ব্রাসেলস। ব্রাসেলস, বেলজিয়াম। নেটোর সদস্য সংখ্যা কত? 29। 32টা। 32। লাস্ট সদস্যকে? সর্বশেষ? সুইডেন। সুইডেন। নেটোর মুসলিম দেশ আছে কয়টা বলতে পারবেন? তুরস্ক আছে। নেটোতে মুসলিম দেশ আছে 2টা। কোন 2টা? আলবেনিয়া, তুরস্ক। তুরস্ক, একটা হচ্ছে আলবেনিয়া। নেটোর মধ্যে মুসলিম দেশ আছে 2টি, একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে আলবেনিয়া। আর নেটোর সেক্রেটারি জেনারেলের নাম কি? মার্ক, MARK, মার্ক রুট।
শালা হুজুর নাম বলবে। জি স্যার হয়েছে। আচ্ছা এরপরে কি আছে? কমনওয়েলথ অর্গানাইজেশন। কমনওয়েলথ অফ নেশনস। দেখেন কমনওয়েলথ এটা আমরা সংক্ষেপে কমনওয়েলথ হিসেবেই চিনি। কমনওয়েলথ ফর্মড, কমনওয়েলথ কবে গঠিত হয়? 1949 সালে গঠিত হয়। কমনওয়েলথের মাইর খাবে। কমনওয়েলথের হেডকোয়ার্টারের নাম কি? পরীক্ষা অনেক সময় আসে। কমনওয়েলথের হেডকোয়ার্টারের নাম হচ্ছে মার্লবোরো হাউস। শালা কঠিন মাইর খাবে। মার্লবোরো হাউস লন্ডন। হেডকোয়ার্টার। কমনওয়েলথের প্রধান কে বলতে পারবেন? ব্রিটেনের রানী স্যার। যাত্রী চাও রানী কোত্থেকে হবে? রানী তো মারা গেছে। কমনওয়েলথের মেম্বার কতজন? 56 জন। কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল কে? প্যাট্রিয়া জ্যানেট কটল্যান্ড। আর কমনওয়েলথ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আসে, সেটা হচ্ছে বাংলাদেশ কমনওয়েলথে কবে যুক্ত হয়? 18 এপ্রিল 1972 সালে বাংলাদেশ কমনওয়েলথে যুক্ত হয় 32তম সদস্য হিসেবে। 32তম সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হয়। আর বাংলাদেশের জন্য কমনওয়েলথ ছিল প্রথম সংস্থা, ফার্স্ট। জি স্যার লিখেছি। সবাই লিখেছেন? আচ্ছা কার এখান থেকে জানি আওয়াজ হচ্ছে একটা আননেসেসারি, বলতে পারবেন কার এখান থেকে আওয়াজ হচ্ছে? লিখে শেষ সকলের? জি স্যার। এরপরে কোন সংস্থা আছে? IAEA। আইএইএ। আইএইএ বর্তমানে একটু কম গুরুত্বপূর্ণ, তাও লিখেন আইএইএ। এটা পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে জিনিভা। জিনিভা কোন দেশে বলেন দেখে? এতক্ষণ তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। সুইজারল্যান্ড। 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 লেখেন বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আইএইএ সহায়তা করছে। এটাই পরীক্ষায় আসে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আইএইএ সহায়তা করছে। অনেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে। বাংলাদেশের অনেকগুলা প্রকৌশলী রয়েছে যারা রূপপুরে কাজ করে, তো তাদেরকে সহায়তা করছে আইএইএ। স্যার আইএইএ এর হেডকোয়ার্টার অস্ট্রিয়ার ভিয়েনায় না? ও জি জি, সরি আমি একটু ভুল লিখেছি, ধন্যবাদ। এটা আইএইএ সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে। ভিয়েনাতে, ধন্যবাদ। আইএইএ সদর দপ্তর ভিয়েনাতে। জি স্যার লিখেছি।
লিখেছেন? জি স্যার। পরবর্তী সংস্থা কোনটা? নেম। নেম লিখেন। নেমের পূর্ণরূপ হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট। বাংলায় বলে জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলন। নেম গঠিত হয় 1961 সালে। 1961 সালে। নেমের সদস্য সংখ্যা কত বলতে পারবেন? 121। সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান, সাউথ সুদান। আর নেমের হেডকোয়ার্টার কোথায়? নাই স্যার। হেডকোয়ার্টার নেই। আর দক্ষিণ সুদান কি? দক্ষিণ সুদান হচ্ছে সর্বশেষ সদস্য। নেমের সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। জি স্যার হচ্ছে। আচ্ছা, পরবর্তী কোনটা আছে? স্যার OECD। OECD। এটা পূর্ণরূপটা লিখেন, অর্গানাইজেশন অফ অফ কোঅপারেশন and development for Organization for Economic Cooperation and Development. ফর মানে হচ্ছে জন্য। তার সংস্থাটা কিসের জন্য? অর্থনৈতিক সহায়তা এবং উন্নয়নের জন্য। এভাবে মনে রাখবেন, অর্গানাইজেশন অফ না ফর, এটা হচ্ছে জন্য, এর জন্য হচ্ছে অর্গানাইজেশন ফর। আচ্ছা, OECD কবে গঠিত হয়? ফরমেশন হচ্ছে 1961। ওইসিডির হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্স। ওইসিডির মেম্বার কতজন? মেম্বার হচ্ছে 38। ওইসিডি কি ধরনের সংস্থা? এটা হচ্ছে উন্নত দেশসমূহের সংস্থা। উন্নত দেশসমূহের সংস্থা ওইসিডি। জি স্যার লিখেছি। আচ্ছা, পরে কোনটা আছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি পরীক্ষার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। অ্যামনেস্টি শব্দের অর্থ কি বলেন দেখি? কারো জানা আছে? অ্যামনেস্টি শব্দের অর্থ হচ্ছে সাধারণ ক্ষমা। যখন কোনো অন্যায়ের কারণে স্যার এটা অপরাধীদেরকে আন্তর্জাতিক ক্ষমা না, এটা আন্তর্জাতিক ক্ষমা হবে কেন? অ্যামনেস্টি শব্দের অর্থ সাধারণ ক্ষমা। কোনো অন্যায়ের কারণে অপরাধীদেরকে শাস্তি না দিয়ে যদি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, যে সকলকেই ক্ষমা করে দেওয়া হলো, তখন সেটাকে বলা হয় হ্যাঁ এই যে অ্যামনেস্টি। সমস্ত অপরাধীকে ক্ষমা, এটা জানতাম। তো এটাকে বলা হয় অ্যামনেস্টি। এই অ্যামনেস্টিটা সাধারণত রাষ্ট্রীয়ভাবে আসতে হয়। রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করলে এটাকে বলা হয় অ্যামনেস্টি। বিভিন্ন সময় রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কারণে বিভিন্ন সময় ক্ষমা দেওয়া হয়েছে। এগুলোর আন্তর্জাতিক বিভিন্ন উদাহরণও রয়েছে। এই ধরনের ক্ষমাকে বলে অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটা সদর দপ্তর কোথায়? সরি, প্রথমে কত সালে গঠিত হয়? ফরমেশন 1961।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার কোথায়? লন্ডন, ইংল্যান্ড। অ্যামনেস্টি কি ধরনের সংস্থা টাইপ? মানবাধিকার, হিউম্যানিটেরিয়ান। জি স্যার লিখেছি। ওকে, একটু আরেকটা তথ্য দেখেন। সংস্থাটি নোবেল পুরস্কার লাভ করে। সংস্থাটি নোবেল পুরস্কার লাভ করে। লেখা শেষ। জি বলেন। স্যার শেষ লেখা। আচ্ছা, পরবর্তী সংস্থাটা বলেন কি আছে? জি G7 সেভেন। G7। G7 এর পূর্ণরূপ কি? গ্রুপ অফ সেভেন। গ্রুপ অফ 7। কবে গঠিত হয়? 1975 সালে, 1975। মেম্বার কতজন আছে বলেন দেখি? 7 মেম্বার আছে, 7 জন। G7 এর মেম্বার গুলো গুরুত্বপূর্ণ মনে রাখা, এর জন্য এটা মনে রাখতে হবে। মনে রাখবেন এইভাবে: রাজা, ফ্রাই, কই, মজা। রাজা, ফ্রাই, কই, মজা। G7 এর সদস্যগুলোর নাম গুরুত্বপূর্ণ, এর জন্য মনে রাখতে হবে। রাতে হচ্ছে রাশিয়া, যাতে হচ্ছে জার্মানি, ফ্রাতে হচ্ছে ফ্রান্স, ইতে হচ্ছে ইতালি, কতে হচ্ছে কানাডা, আর এক ইতে হচ্ছে ইংল্যান্ড, মতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর যাতে হচ্ছে জাপান। লিক হলে বলুন। জি স্যার শেষ। লেখেন। 2014 সালে রাশিয়াকে এই সংস্থা থেকে বহিষ্কার করা হয়। রাশিয়াকে এই সংস্থা থেকে বহিষ্কার করা হয়। স্যার ফরমেশনের সালটা কত হবে? 1975। স্যার এখন তাহলে মেম্বার 6 জন, মানে 6টা দেশ। না না, কেমন 6 জন হইলো? দেখেন তো গুনে কয়টা দেশ হয়? 8টা ছিল। রাশিয়া বাদ গেছে, তাহলে কয়টা আছে? স্যার 7টা। এই 7টা দেশ তাহলে। স্যার বুঝতে তাহলে কি পেরেছেন? এটা G8 ছিল আগে? জি, এটার আগের নাম ছিল G8। G7 এর আগের নাম ছিল G6। এগুলো আসলে জানার প্রয়োজন নাই। G6 পরে 1976 সালে কানাডা যুক্ত হয়, তখন এর নাম হয় G7। পরে রাশিয়া যুক্ত হয় 1998 সালে, তখন এর নাম হয় G8। 2014 সালে রাশিয়া বাদ যায়, তখন এর আবার নাম হয় G7। এগুলো প্রয়োজন নেই জানার, মোটামুটি একটু জানলেই হবে। বুঝতে পেরেছেন? এরপরে কি আছে? G20। G20। G20 পূর্ণরূপ কি? গ্রুপ অফ 20।
G20 কবে গঠিত হয়? 1999 সালে। G20 মেম্বার কতজন বলেন দেখি? স্যার 19। 21 মেম্বার 21। এর মধ্যে 19টা আছে দেশ, 19টা হচ্ছে দেশ, 2টা হচ্ছে সংস্থা, অর্গানাইজেশন। সংস্থার মধ্যে একটা হচ্ছে ইইউ আর একটা হচ্ছে এইইউ। G20 হচ্ছে G7 এর সম্প্রসারিত রূপ। G20 is an extension of G7. হয়েছে স্যার। এরপরে কোন সংস্থা আছে? G77। লেখেন G77। আজকে ক্লাসগুলো আসলে আলোচনার জিনিস কম, আজকে ক্লাসে তথ্য অনেক বেশি না, এটা ক্লাসটা শেষ করা যাবে না, অনেকগুলো সংস্থা আছে। G77 এর পূর্ণরূপ হচ্ছে গ্রুপ অফ 77। মেম্বার হচ্ছে 135। 135 অপশন না থাকলে দিবেন 134। হেডকোয়ার্টার ওয়াশিংটন, হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ। G7, G20 আর G77 এর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? নাও স্যার, পারি না। আচ্ছা, দেখেন এগুলো সবগুলো হচ্ছে ফোরাম। তো G7, G7, G20 আর G77 এগুলো হচ্ছে ফোরাম। G7 হচ্ছে শিল্পোন্নত দেশসমূহের সংস্থা, হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড ইকোনমি। তো তারা হচ্ছে পুরো আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক অর্থনীতি নিয়ন্ত্রণ করার জন্য তারা প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে মিলিত হতো এবং তারা বিভিন্ন সিদ্ধান্ত উপনীত হতো। পরবর্তীতে যখন 1997 সালে স্টেশন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যায়, এই স্টেশন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা মূলত ইস্ট এশিয়া, ফার ইস্টের দেশগুলোর মধ্যে হয়, যারা G7 এর সদস্য ছিল না। তো তখন G7 ভুক্ত দেশগুলো বুঝতে পারলো যে খালি G7 দ্বারা হবে না, আরো কিছু দেশ আছে যাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করতে হবে অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য। তখনই এই তাগিদ অনুভব করে তারা G7 কে সম্প্রসারিত করে G20 করলো 1999 সাল। আর G77 কি, এটা পুরো একটা ভিন্ন সংস্থা। এটা হচ্ছে জাতিসংঘের অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের জোট। জাতিসংঘের অনুন্নত এবং উন্নয়নশীল যেসব দেশ আছে তারা মূলত তাদের বিভিন্ন দাবি দেওয়া জাতিসংঘে একত্র উত্থাপনের জন্য এই সংস্থাটা গড়ে তোলে। এই হচ্ছে G7, G20 এবং G77 এর পার্থক্য। ক্লিয়ার সকলে? জি স্যার। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে? D8। D8। D8 এর পূর্ণরূপ হচ্ছে ডেভেলপিং এইট। ডেভেলপিং এইট। মেম্বার কতজন আছে বলেন দেখি? 8 জন। 8 জন। এগুলোর মেম্বার জানার প্রয়োজন, কারণ বাংলাদেশ D8 এর সদস্য। লেখেন বাপ মা নাই তুমি সব।
বাপ মা নাই, তুমি সব। বাতে কি হবে বলেন দেখি? বাংলাদেশ, বাংলাদেশ, পতে কি হবে? পাকিস্তান, পাকিস্তান। পোল্যান্ড, পতে পাকিস্তান। মাতে মায়ানমার, মালয়েশিয়া। মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া। নাতে কি হবে? নাইজেরিয়া, নাইজেরিয়া। ইতে কি হবে? ইরান, ইন্দোনেশিয়া। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া। টুতে কি হবে? তুরস্ক, তুরস্ক। তুর্কি, মিতে কি হবে? দেখেন মিশর। মিয়ানমার, মিশর। ও মিশর। আচ্ছা, আর লাস্টে ইতে কি হবে? ইরান। তার সবই কিছু নেই না, একটা হয়ে গেছে। না, সবে কিছু নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। এই দেশগুলোর মধ্যে একটা জিনিস অভিন্ন রয়েছে, কি বলেন তো? উন্নয়নশীল সবগুলা। তুরস্ক স্যার। এই সবগুলো দেশ মুসলিম দেশ। জি। তো D8 কি ধরনের সংস্থা? লেখেন এটি উন্নয়নশীল মুসলিম দেশসমূহের সংস্থা। এটি উন্নয়নশীল মুসলিম দেশসমূহের সংস্থা। এটি উন্নয়নশীল মুসলিম দেশসমূহের সংস্থা। আপনাদের ব্যাচে কতজন স্টুডেন্ট ক্লাস করে অনলাইনে? স্যার এরকমই, স্যার 30-40 জন এভারেজে। আপনাদের তো শুরুতে মনে হয় অনেক স্টুডেন্ট ছিল নাকি? জি স্যার, জি স্যার, প্রায় 100 বা 100-এর উপরে ছিল। এত কমে গেল কেন? স্যার আপনার ক্লাসে তাও একটু বেশি, স্যার ম্যাথ ক্লাসে তো 20-22 জন থাকে। কারণ কি, মানে স্টুডেন্ট কমার কারণ কি কেউ বলতে পারবেন? স্যার মেবি টাইম মিলে না, পরে অনেকে লাইভ মানে রেকর্ডটা দেখে নেয়। ও আচ্ছা। এরপরে তাহলে আশা করি বুঝতে পেরেছেন D8। D8 এর হেডকোয়ার্টার লিখে নি। হেডকোয়ার্টারটা লিখেন। D8 এর হেডকোয়ার্টার বলেন দেখি, তুরস্কের ঐতিহাসিক রাজধানীর নাম কি? ইস্তাম্বুল, ইস্তানবুল। কনস্টান্টিনোপল, ভেরি গুড। ইস্তানবুল। ইস্তানবুল। ইস্তানবুলের পূর্ব নাম কি ছিল? তার কনস্টান্টিনোপল ছিল। কনস্টান্টিনোপল। ইস্তানবুলের পূর্ব নাম ছিল হচ্ছে কনস্টান্টিনোপল। এটা অনেকবার পরীক্ষা আসছে। ইস্তানবুলের ঐতিহাসিক রাজধানীর নাম কনস্টান্টিনোপল। ইস্তানবুল থেকে আরো একটা প্রশ্ন আসে যে পৃথিবীর একমাত্র আন্তঃমহাদেশীয় রাজধানী কোনটি? উত্তর কি হবে? ইস্তাম্বুল, ইস্তাম্বুল। ইস্তানবুল। ইউরোপ আর এশিয়া। মানে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিস্তৃত ইস্তানবুলের যে রাজধানীটা বা সীমানাটা রয়েছে। আর ইস্তানবুল থেকে আরেকটা প্রশ্ন আসে, ইস্তানবুলে বিখ্যাত দুইটা মসজিদ আছে। মসজিদ দুইটার নাম আইয়া কি কি? সোফিয়া, একটা হচ্ছে আয়া সোফিয়া, সোফিয়া। আর একটা হচ্ছে ব্লু মস্ক। পরীক্ষা আসছে এটা। ব্লু মস্ক কোথায় অবস্থিত? ব্লু মস্ক ইস্তানবুলে অবস্থিত। এটা আয়া সোফিয়ার অপোজিটে অবস্থিত। ব্লু। ব্লু মস্ক 1453 সালে যখন কনস্টান্টিনোপলের পতন হয়, তখন এই কনস্টান্টিনোপলের নাম পরিবর্তন করে সুলতান মোহাম্মদ ফাতিহ এর নাম রাখেন ইস্তানবুল। এরপরে কি আছে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা TI। টিআই কবে গঠিত হয়? টিআই গঠিত হয় হচ্ছে 1993।
টিআই এর সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার? বলেন তো, জার্মানির রাজধানী কি? বার্লিন। বার্লিন। টিআই প্রতি বছর একটা প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনটার নাম হচ্ছে সিপিআই, পূর্ণরূপ হচ্ছে করাপশন পারসেপশন ইন্ডেক্স। করাপশন পারসেপশন ইন্ডেক্স মানে কোন দেশ কতটা দুর্নীতিগ্রস্ত এই সংক্রান্ত সূচক প্রকাশ করে কোন সংস্থা? এটা প্রকাশ করেছে টিআই। করাপশন পারসেপশন ইন্ডেক্স বাংলায় বলে দুর্নীতি ধারণা সূচক। কেউ বলতে পারবেন এখানে এটাকে পারসেপশন কেন বলা হয়? করাপশন ইন্ডেক্স বললেও তো পারতো, করাপশন পারসেপশন ইন্ডেক্স কেন বলে কেউ বলতে পারবেন? না স্যার। আসলে দুর্নীতিটা সরাসরি ধরাটা ইম্পসিবল। একটা দেশে কি পরিমাণ দুর্নীতি হয় এটা কোনো সময় নিরূপণ করা সম্ভব না এক্স্যাক্টলি। বিভিন্ন ভাবে দুর্নীতি হয়, বিভিন্ন রকমের দুর্নীতি হয়, পুরোপুরি কোনোভাবেই আপনি নির্ধারিত ভাবে নির্দিষ্ট করে বলতে পারবেন না। তবে যে ধারণা করা যায় একটা দেশে বা একটা জায়গায় কি পরিমাণ দুর্নীতি হয়, এই জন্য এটাকে বলে করাপশন পারসেপশন ইন্ডেক্স বা দুর্নীতি ধারণা সূচক। বুঝতে পেরেছেন? স্যার, এরপরে কি আছে? স্যার, আসিয়ান। আসিয়ান। আসিয়ান কবে গঠিত হয়? আসিয়ান গঠিত হয় 1967 সালে, 1967। আসিয়ানের মেম্বার হচ্ছে 10 জন। আসিয়ানের মেম্বার গুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সব সংস্থার মেম্বার গুরুত্বপূর্ণ না, যেগুলো মেম্বার গুরুত্বপূর্ণ ওগুলো লিখে দিচ্ছে, ওগুলো মুখস্থ রাখবেন। মনে রাখবেন এইভাবে, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। লিখে হলো বলেন। জি স্যার, লিখেছি। এই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মাধ্যমে শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে এম এ হচ্ছে মিয়ানমার। টিতে কি হবে বলেন দেখি? থাইল্যান্ড। থাইল্যান্ড। ভিতে কি হবে? ভিয়েতনাম। 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 পিএইচ এ কি হবে? ফিলিপাইন। দ্য ফিলিপিন্স। আইতে কি হবে? ইন্দোনেশিয়া। 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 এল এ কি হবে? লাওস। লাওস। এম এ কি হবে? মালয়েশিয়া। মালয়েশিয়া। বিতে কি হবে? ব্রুনাই। 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 সিতে কি হবে? কম্বোডিয়া। ক্যাম্বোডিয়া। এসে কি হবে? শ্রীলঙ্কা। সিঙ্গাপুর। শ্রীলঙ্কা তো দক্ষিণ এশিয়া পড়ে। সিঙ্গাপুর। ঠিক হলে বললাম। স্যার, বিতে স্যার কি বলছেন? বিতে হচ্ছে ব্রুনাই। ব্রুনাই দারুসালাম। পরেরটা। সিতে পরেরটা। হচ্ছে ক্যাম্বোডিয়া। ক্যাম্বোডিয়া। স্যার লিখতে হবে স্যার এম। এম এ হচ্ছে মালয়েশিয়া। আর এসসি সিঙ্গাপুর। সিঙ্গাপুর। ঠিক হলে বললেন। হেডকোয়ার্টার কোথায় বলেন দেখি? ইন্দোনেশিয়ার বান্দুং এ মনে হয়। জাকার্টা। ও জাকার্তা। জাকার্টা ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি জানেন? স্যার, জাকার্তা না? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম নুসান্তারা। ও আচ্ছা, নতুন হয়েছে তো। নুসান্তারা। নুসান্তরা। এরপরে কি আছে?
সার্ক আপনারা সার্ক ব্যাংক ব্যাংক পরীক্ষার জন্য যদি খুব বেশি কঠিন মনে হয় সংস্থা বা সালের নাম মনে রাখা, তাহলে যে কাজটা করবেন হেডকোয়ার্টারের নামগুলো অ্যাটলিস্ট সবগুলো মুখস্থ রাখবেন। হেডকোয়ার্টার কিন্তু কোনো মিস নাই, ম্যাক্সিমাম টাইমেই হেডকোয়ার্টারটা আসে। সাল খুব কমই আসে আর মেম্বারও কম আসে, হেডকোয়ার্টারটা বেশি আসে। বুঝতে পেরেছেন সকলে? হেডকোয়ার্টারটা জি যেন স্যার মিস না হয়। এরপরে কি আছে? সার্ক। সার্ক কবে গঠিত হয় বলতে পারবেন? 1985। 1985-তে। সার্কের হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডু। কাঠমান্ডু কাঠমান্ডু। কাঠমান্ডু। কাঠমান্ডু কোন দেশের রাজধানী? নেপাল নেপাল। স্যার। নেপাল সার্ক সচিবালয় কোথায়? কাঠমান্ডুতে নাকি ঢাকা? কাঠমান্ডু, নেপাল। মনে রাখবেন, যেটা সদর দপ্তর সেটা সচিবালয়, যেটা সদর দপ্তর সেটা কি? সচিবালয় সচিবালয়। এটা যেন কোনো সময় ভুল না হয়। সার্কের মেম্বার কতজন? 8। 8। 8। বিএনপি ইজ এমবিএ। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। লিখেছেন? না স্যার বলেন দেখি, সার্কের উদ্যোক্তা দেশ কোনটি? বাংলাদেশ বাংলাদেশ। গুড। আচ্ছা, এই বাংলাদেশের রাজধানী ঢাকায় সার্কের কয়টা শীর্ষ সম্মেলন হয় বলতে পারবেন? 3টা। 3টা 3টা। ঢাকায় সার্কের 3টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সার্কের মহাসচিবের নাম কি? সেক্রেটারি জেনারেলের নাম কি? দেখেন, মোহাম্মদ গোলাম সারোয়ার। মোহাম্মদ গোলাম সারোয়ার। স্যার উনি কি বাংলাদেশের? জি, বাংলাদেশের। লিখে হইলে বললেন। জি স্যার শেষ সার্কের থেকে এক্সট্রা কিছু তথ্য মনে রাখতে হবে। প্রথম হচ্ছে, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার। ভারতে গুজরাটে গুজরাট। গুজরাটে। গুজরাট কোন দেশে? ইন্ডিয়াতে। সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার। এরপর প্রশ্ন হচ্ছে, সার্ক এগ্রিকালচারাল সেন্টার কোথায় ঢাকা। অবস্থিত? ঢাকা। বাংলাদেশ ঢাকার খামারবাড়িতে অবস্থিত। সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সার্ক ইউনিভার্সিটি। এটা হচ্ছে দিল্লিতে। বাংলাদেশ জাপান না টোকিও নিউ দিল্লি। ইউনিভার্সিটি জাপানে। নিউ দিল্লি নিউ দিল্লি, ইন্ডিয়া। টোকিওতে হচ্ছে জাপানে, টোকিওতে হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত। বুঝতে পেরেছেন? সার্ক ফোয়ারা কোথায় অবস্থিত? বাংলা মোটর। ঢাকায়। বাংলা মোটর কারওয়ান বাজার ওইদিকে। লিখে হলে বললেন, পরবর্তী কোন সংস্থা আছে? ইউরোপীয়
ইউরোপিয়ান স্যার এটা ইউনিয়ন। শেষ। এরপর হচ্ছে ইইউ। ইইউ কবে গঠিত হয়? 1993-তে। ইইউ সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের রাজধানী কি ব্রাসেলস। বলেন তো? ব্রাসেলস। ব্রাসেলস, বেলজিয়াম। ইইউ এর সদস্য কত? 28টা মনে হয়, 27। 27। ব্রেক্সিট। ব্রেক্সিট হয় কত সালে? 2020 সালে। ব্রেক্সিট মানে কি? লন্ডনের ব্রিটেন এক্সিট। ব্রিটিশদের ব্রিটেন বের হয়ে যাওয়া। ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটিশদের বের হয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় ব্রেক্সিট। ব্রেক্সিট। লিখলে বললেন। জি স্যার শেষ। এই ইউরোপিয়ান ইউনিয়নের একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, এটাকে বলে ইসিবি বা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। এটা সদর দপ্তর কোথায়? ব্রাসেলসে। ফ্রাঙ্কফুর্ট। ও ফ্রাঙ্কফুর্ট। ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। আর ইউরোপিয়ান ইউনিয়নের যে নিজস্ব মুদ্রা রয়েছে, এই মুদ্রাটাকে কি বলা হয় বলতে পারবেন? ইউরো। 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 তাহলে এই ইউরো মুদ্রা ব্যবহার করে কয়টি দেশ? 12টি। 20টি। 20টি। আচ্ছা, এরপরে কি রয়েছে? EU। এই আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন গঠিত হয় 2002 সালে। আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর বলেন দেখি। ইথিওপিয়ার রাজধানীর নাম কি? ইরিত্রিয়া না? না না, আদিস ইথিওপিয়া আবাবা। আদিস আবাবা। আদিস আবাবা, ইথিওপিয়া। স্যার এই আদিস আবাবাই কি আবিসিনিয়া ছিল? আদিস আবাবা ইথিওপিয়ার পূর্ব নামে ছিল আবিসিনিয়া। পৃথিবীর সবচেয়ে পুরাতন দেশ বলা হয় ইথিওপিয়াকে। লিখা হলে একটু বললাম। স্যার শেষ। আফ্রিকান ইউনিয়নের দেশ কয়টা আছে বলেন দেখি, মেম্বার? আফ্রিকার যতগুলো মেম্বার আছে সবগুলোই 54টা। হচ্ছে 55টা। লিখেন 55টা। আফ্রিকান ইউনিয়নের সদস্য 55। আচ্ছা, এরপরে কি আছে বলেন? বিমস্টেক। বিমস্টেক। বিমস্টেক বর্তমান সময়ের জন্য কিছুটা কম গুরুত্বপূর্ণ। এই বিমস্টেকটা আপনাদের হ্যান্ডবুক আছে না? জি স্যার। হ্যান্ডবুক থেকে পড়ে নিন, বিমস্টেকটা হ্যান্ডবুকে দেওয়া আছে। বিমস্টেকটা যেহেতু আওয়ামী লীগ সরকারের সময় একটু গুরুত্বপূর্ণটা বেশি ছিল, বর্তমানে বিমস্টেক গুরুত্বপূর্ণ কম। লিখে দিব নাকি হ্যান্ডবুক থেকে দেখে নিতে পারবেন? স্যার দেখে নিতে পারবো। আচ্ছা, কারণ আমাদের তো গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ বাকি আছে, বুঝতে পেরেছেন? এরপরে কি আছে বলেন দেখি। সিরডাপ। সিরডাপ। সিরদাপ তো বই থেকে দেখে নিন, বিমস্টেক আর সিরদাপটা বাদ দেন আপাতত। এরপরে কি আছে? ব্রিক্স। ব্রিক্স। ব্রিক্সটাও লাগবে না, ব্রিক্সটাও বই থেকে দেখে নিন। আরসেপ। আর সিইপি লাগবে। আর সিইপি এটা বইয়ে নেই আপনাদের, এটা আমি লিখে দিচ্ছি।
আর এ হচ্ছে রিজিওনাল, রিজিওনাল কম্প্রিহেনসিভ, কম্প্রিহেনসিভ। ইতে কি বলুন দেখি? ইকোনমিক ইকোনমিক, পিতে হচ্ছে পার্টনারশিপ। লিখেন রিজিওনাল। লিখেছেন? জি স্যার। আচ্ছা, এটা লিখেন যে সাইন্ড, এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। সাইন্ড, সাইন্ড হচ্ছে 2020, আর কার্যকর হয় মানে এফেক্টিভ, এফেক্টিভ হয় 2022। মেম্বার, মেম্বার হচ্ছে 15টি। লেখেন RCEP is the biggest trading bloc in history, biggest trading bloc in history। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক জোট হচ্ছে RCEP। biggest trading bloc in history। জি স্যার লিখেছি। ট্রেডিং ব্লক মানে কি বলেন দেখি? স্যার বাণিজ্য বাণিজ্যিক বলয়। বাণিজ্যিক জোট, ব্লক মানে হচ্ছে জোট। এরপরে কি আছে? ACU আপু ACU, বাংলায় বলে আকু। আকুটা পরীক্ষা আসে প্রায় সময়। এটা বাংলাদেশ ব্যাংকের ভাইবার মধ্যেও জিজ্ঞাসা করে আকু কি, হোয়াট ইজ ACU। পুনরূপ হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। হেডকোয়ার্টার হচ্ছে ইরানের রাজধানী তেহরান। মেম্বার হচ্ছে 9। স্যার এখানে ক্লিয়ারিংটা মানে কোন অর্থে আসছে? হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি, এখনই বুঝিয়ে দিচ্ছি, আগে লিখেন। লিখে হলে বললেন। জি স্যার লিখে শেষ। আচ্ছা, লেখা শেষ। এই যে 9টা মেম্বার, এই 9টা মেম্বারের নাম আমাদের জানা লাগবে, যেহেতু এটা ব্যাংকের ভাইবার প্রায় সময় জিজ্ঞাসা করে। এই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের 9টা মেম্বারের নাম কি হবে মনে রাখবেন। সার্কের মেম্বার গুলো তো আমি শিখালামই, BNPS MBA। সার্কের মেম্বার থেকে আফগানিস্তানকে বাদ দিবেন, তাহলে কয়টা দেশ গেল বলেন দেখি? তাহলে স্যার 7টা হয়। 7টা। এরপর বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আছে মিয়ানমার, তাহলে কয়টা দেশ হলো? 8টা। আর কোনটা দেশ বাকি আছে বলেন দেখি? স্যার ইরানটা বাকি আছে যে হেডকোয়ার্টার। ইরান। এই হচ্ছে 9টা দেশ। আশা করি মনে রাখতে পারবেন, মনে রাখাটা খুবই ইজি। বুঝতে পেরেছেন? জি স্যার পারবো। স্যার লাস্টে ধরে লিখছেন ESG স্যার, এটা কি এস্টাবলিশ হবে স্যার 1974? ও জি জি, এস্টাবলিশড, EST। আচ্ছা আচ্ছা, শুনুন, বাংলাদেশ ব্যাংকের ভাইবা জিজ্ঞেস করে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন কি, হোয়াট ইজ ACU। তখন আপনাদের বলতে হবে এটি হচ্ছে একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। বুঝতে পেরেছেন? লিখে রাখতে পারেন, আন্তকে আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। স্যার একটা উদাহরণ দিয়ে বোঝান না, মানে লেনদেন নিষ্পত্তি। বুঝতেছে, বুঝাচ্ছে। লিখেন আগে, ইট ইজ
আন্তঃআঞ্চলিক ইংলিশ হচ্ছে সাব রিজিওনাল। ইট ইজ এ সাব রিজিওনাল। লেনদেন ইংলিশ হচ্ছে ট্রানজাকশন। ইট ইজ এ সাব রিজিওনাল ট্রানজাকশন। নিষ্পত্তিকারী এটা ইংলিশ হচ্ছে সেটলিং অথবা ক্লিয়ারিং। আর সংস্থা হচ্ছে অর্গানাইজেশন অথবা ইউনিয়ন। ইট ইজ এ সাব রিজিওনাল ট্রানজাকশন সেটলিং অর্গানাইজেশন। লিখে হলে বললেন, বুঝাই দিচ্ছি। জি স্যার। স্যার আচ্ছা, এই যে 9টা দেশ, 9টা দেশের মূলত কেন্দ্রীয় ব্যাংক গুলো হচ্ছে এর সদস্য। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে এসবিপি, স্টেট ব্যাংক অফ পাকিস্তান। ধরেন এই 3টা দেশ দিয়ে বুঝালাম। এখন ধরেন আরবিআই থেকে বাংলাদেশ 100 টাকা পায় সাপোজ, আবার এসবিপি বাংলাদেশের থেকে পায় হচ্ছে 80 টাকা। আবার এই আরবিআই এসবিপি থেকে পায় ধরুন 50 টাকা। তাহলে এই যে বাংলাদেশ থেকে পাকিস্তান 80 টাকা পায়, এই 80 টাকা বাংলাদেশ পাকিস্তানকে না দিয়ে বাংলাদেশ আরবিআই কে বলবে যে তুমি পাকিস্তানকে 80 টাকা দিয়ে দাও, কারণ বাংলাদেশ আরবিআই থেকে অলরেডি 100 টাকা পাইতো। তো এই বাংলাদেশ থেকে আরবিআই সরাসরি পাকিস্তানকে 80 টাকা দিয়ে দিল বাংলাদেশের। তাহলে এই 80 টাকা বাংলাদেশের থেকে পাকিস্তান থেকে বাংলাদেশে পাওনাটা বাতিল হয়ে গেল। আর আরবিআই বাংলাদেশকে তখন 20 টাকা দিয়ে দিবে, শেষ। বাংলাদেশ পাকিস্তানের লেনদেনটা নিষ্পত্তি হয়ে গেল, 100 টাকার হিসাবটাও শেষ। আবার আরবিআই যেহেতু পাকিস্তান থেকে 50 টাকা পাইতো, পাকিস্তান 50 টাকা আর না দিয়ে আরবিআই সরাসরি 30 টাকা দিয়ে দিবে, 80 টাকা না দিয়ে 30 টাকা দিয়ে দিবে। 30 টাকার মাধ্যমে এই লেনদেনটা নিষ্পত্তি হবে। তার মানে এই যে এতগুলো আমি লেনদেন লিখলাম, 100, 80, 50 ইত্যাদি, এগুলো না, এতগুলো লেনদেন না করে এখানে বাংলাদেশকে 20 টাকা আর এখান থেকে যদি আরবিআই পাকিস্তানকে 30 টাকা দিয়ে দেয়, তাহলে সবকিছু শেষ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তার মানে টাকার যে বারবার হাত বদল হলে টাকার মূল্য কমে যায়, টাকার বারবার হাত বদল না হয়ে এই যে মেম্বার কান্ট্রিজ বা সদস্য দেশগুলো আছে, তারা এই এসিইউ তে গিয়ে তাদের এই লেনদেনটা নিষ্পত্তি করে ফেলে। এতে তাদের খরচ কমে, ঝামেলা কম হয় এবং দ্রুত গতিতে কাজ সম্পন্ন হয়। স্যার লেনদেনটা দেখেন, কোন মুদ্রায় হয়? তো খরচটা কিভাবে কমে? আপনি যখন মুদ্রার বারবার হাত বদল করবেন, খরচ বেশি হয়। বুঝতে পারছেন? বারবার মনে করেন আপনি টাকা থেকে ডলার করলেন, আবার ডলার থেকে এটাকে রুপি করলেন, ভারতের রুপি থেকে আবার এটাকে পাকিস্তানি রুপি করলেন, এই যে বারবার যে কনভার্সন হয়, এতে টাকার মান বা ডলারের মান কমে যায় এবং খরচ বৃদ্ধি পায়। বুঝতে পেরেছেন? স্যার এমন কি হয় যে পাকিস্তান বললো যে না, আমি ইন্ডিয়াকে দিব না? না, এরকম হয় না। এর কিছু এগ্রিমেন্ট আছে, সব সময় এটা হয় না। যে সকল বাণিজ্যের ক্ষেত্রে এসব নিষ্পত্তি করা সম্ভব, ওইগুলাই খালি করা হয়। আচ্ছা। বুঝতে পেরেছেন? জি স্যার। এই আর কি। মনে করেন আমরা নিজেরাও কিন্তু এই কাজটা করি। ধরেন আমি একজনের থেকে হয়তো 100 টাকা পাই, আমার আরেক বন্ধু আমার থেকে হয়তো 120 টাকা পায়, তখন আমি তাকে 20 টাকা দিয়ে দেই আর বলি যে আরেকজন থেকে 100 টাকা নিয়ে নিতে। এরকম হয় না অনেক সময়? জি স্যার, হয়। এই কাজটাই হচ্ছে এসইইউ তে করা হয়। এতে ঝামেলা কমে, মূলত ঝামেলা কম করার জন্য এই কাজটা করা হয়। ক্লিয়ার? জি স্যার। এরপরে কি আছে? স্যার ইন্টারন্যাশনাল ব্যাংকস গুলো ব্রেটন উডস এগ্রিমেন্ট। আচ্ছা, তাহলে প্রথম লেখেন ব্রেটন উডস এগ্রিমেন্ট। ব্রেটন উডস এগ্রিমেন্ট এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1944, 1944 সালে। যারা স্বাক্ষর করে তাদেরকে বলা হয় সিগনেটরিজ। স্বাক্ষরকারী দেশ ছিল হচ্ছে 44টি।
বা সিগনেটরিজ ছিল হচ্ছে 44টা। এই ব্রেটন উডসের মাধ্যমে দুইটা সংস্থা গঠিত হয়। একটা সংস্থার নাম ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, আর একটা সংস্থার নাম হচ্ছে IMF। IMF তাহলে পরীক্ষা আসে ব্রেটন উডস সংস্থা কয়টি? উত্তর কি হবে? দুইটি, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর একটা IMF। তাহলে বলেন ব্রেটন উডস সংস্থা কয়টি? দুইটি দুইটা। কি কি? ওয়ার্ল্ড ব্যাংক World IMF Bank, ওয়ার্ল্ড ব্যাংক IMF ওয়ার্ল্ড ব্যাংক এবং আরেকটা হচ্ছে IMF। আচ্ছা, প্রথমে আমরা ওয়ার্ল্ড ব্যাংকটা দেখবো। এখন ওয়ার্ল্ড ব্যাংক, স্যার IBRD কোনটা? বুঝাচ্ছি। আগে দেখেন ওয়ার্ল্ড ব্যাংক চুক্তিটি স্বাক্ষরিত হয় 1944 সালে, এটা ব্রেটন উডস চুক্তি। আর ওয়ার্ল্ড ব্যাংক কবে যাত্রা শুরু করে বা এফেক্টিভ কবে হয়? এফেক্টিভ হয় 1946 সালে, 2 বছর পরে। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC-তে। ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার বা সদস্য সংখ্যা কত? ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার হচ্ছে 189টি। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের নাম কি? ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের নাম হচ্ছে অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা। স্যার আর একটা হচ্ছে ভারতীয় উনি। আমেরিকান। ও, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হতে হলে ওয়ার্ল্ড ব্যাংকের অবশ্যই, এটা রুলস না, প্রেসিডেন্ট সবসময় আমেরিকান হবে। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হতে হলে অবশ্যই আমেরিকান নাগরিক হতে হবে, নাহলে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হওয়া যাবে না। আর IMF এর ইউরোপিয়ান। হ্যাঁ, আর ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নাম হচ্ছে ইন্ডারমিট গিল। ইন্ডারমিট গিল। আর বাংলাদেশ কবে যুক্ত হয় ওয়ার্ল্ড ব্যাংকে? বাংলাদেশ যুক্ত হয় 1972 সালে। তথ্যগুলো লিখে হলে বললাম। জি স্যার। লিখেছি আচ্ছা, স্যার শেষ ওয়ার্ল্ড ব্যাংক প্রতি বছর একটা রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টটার নাম হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। ইজ অফ ডুইং বিজনেস, বাংলায় বলে সহজে ব্যবসা করার সূচক। সহজে ব্যবসা করার সূচক টি প্রকাশ করে কোন সংস্থা? প্রতিবেদনটি, উত্তর কি হবে? ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক। স্যার এটা কি ইজ অফ ইজ অফ ডুইং বিজনেস। লিখে হলে বললেন একটু। শেষ স্যার আচ্ছা, এই ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে একটা জিনিস আছে যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। লেখেন 5টি প্রতিষ্ঠানের সমন্বয়ে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ গঠিত। 5টি প্রতিষ্ঠানের সমন্বয়ে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ গঠিত। লিখেন 5টি প্রতিষ্ঠানের সমন্বয়ে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ গঠিত। এক নম্বর হচ্ছে IBRD। IBRD, এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন and Development. IBRD, International Bank for Reconstruction and Development. IBRD গঠিত হয় 1944 সালে। লেখেন এটি ওয়ার্ল্ড ব্যাংকের পূর্ব নাম।
ওয়ার্ল্ড ব্যাংকের পূর্ব নাম। আর এটা প্রতি বছর একটা রিপোর্ট প্রকাশ করে, এই রিপোর্টটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। লিখেছি। আচ্ছা, তো আমি একটু জিনিসটা বুঝাই, আইবিআরডিটা কি মূলত। 1944 সালে 44টি দেশের প্রতিনিধি এসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধার ও পুনঃসংস্কারের জন্য একটা আন্তর্জাতিক অর্থনৈতিক রূপরেখার ঐকমত্য প্রদর্শন করে এবং তার ভিত্তিতেই দুইটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সিদ্ধান্ত নেয়। একটা প্রতিষ্ঠানের নাম ছিল আইবিআরডি আর একটা প্রতিষ্ঠানের নাম ছিল আইএমএফ। তার মানে 1944 সালে আমরা যে পড়লাম ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হয়, আসলে ওয়ার্ল্ড ব্যাংকের তখনকার নামটা কি ছিল বলেন দেখি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন এন্ড এন্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, মানে ইউরোপের পুনর্গঠন এবং উন্নয়নের জন্য তৈরিকৃত আন্তর্জাতিক ব্যাংক, এটাই ছিল আইবিআরডি। তার মানে ওয়ার্ল্ড ব্যাংক আইবিআরডি নামে যাত্রা শুরু করে, পরবর্তীতে নামকরণ করা হয় ওয়ার্ল্ড ব্যাংক। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? স্যার শুধু কি ইউরোপের জন্যই তারা হ্যাঁ, রিকনস্ট্রাকশন ইউরোপের করছিল? জন্যই ছিল, কারণ ইউরোপই ধ্বংসযজ্ঞ হয় মূলত। এরপরে যখন ইউরোপের বাইরেও এর কার্যক্রম শুরু করে তখন এটা নাম হয় ওয়ার্ল্ড ব্যাংক। এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইডিএ। আইডিএ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। গঠিত হয় 1956 সালে। 1956 না, 1960 সালে। 1960 সালে গঠিত হয়। এটাকে সফট লোন উইন্ডো বলা হয়। সফট লোন উইন্ডো বলা হয়, পরীক্ষা অনেকবার আসছে। সফট লোন উইন্ডো বলা হয় কোন সংস্থাকে? উত্তর কি হবে? আইডিএ। আইডিয়া। বর্তমান সময়ে এই দুইটা সংস্থাকে একত্রে ওয়ার্ল্ড ব্যাংক বলা হয়। তাহলে বর্তমান সময়ে যদি ওয়ার্ল্ড ব্যাংক কোন দুইটা সংস্থাকে বলা হয়, তাহলে উত্তর হবে আইবিআরডি এবং আইডিএ। এই দুইটাকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক বর্তমান সময়। লিখেছেন? জি। 3 নাম্বারটার নাম হচ্ছে আইএফসি। আইএফসি এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। চতুর্থটার নাম হচ্ছে মিগা। মিগা এর পুনরূপ হচ্ছে মাল্টিল্যাটারাল। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। আর পঞ্চমটার নাম হচ্ছে আইসিএসআইডি, ইকসিড। এগুলার খালি নামগুলো জানলেই হবে, এগুলার আর বিস্তারিত জানা লাগবে না, এগুলা খালি নামগুলো মনে রাখবেন। একটা নাম হচ্ছে আইএফসি, একটা নাম হচ্ছে এমআইজিএ, আর একটা নাম হচ্ছে আইসিএসআইডি, ইকসিড। স্যার মাল্টিল্যাটেরাল। মাল্টিল্যাটারাল। মাল্টিল্যাটারাল মানে বহুপাক্ষিক। দ্বিপাক্ষিককে ইংলিশে বলে বাইল্যাটারাল, আর একপাক্ষিককে বলে ইউনিল্যাটারাল। তাহলে মাল্টিল্যাটারাল মানে বহুপাক্ষিক। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। এটা কি ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। পরেরটা কি লিখছেন? গ্যারান্টি। গ্যারান্টি এরপরটা হচ্ছে এজেন্সি।
ICSID টা কি? আইসিএসআইডি এটা পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সেন্টার, ইন্টারন্যাশনাল সেন্টার সেন্টার মানে আন্তর্জাতিক কেন্দ্র। কিসের আন্তর্জাতিক কেন্দ্র? ফর সেটেলমেন্ট, সেটেলমেন্ট কিসের সেটেলমেন্ট? অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, ডিসপিউট মানে মতবিরোধ। তার মানে বিনিয়োগ সংক্রান্ত মতবিরোধের সেটেলমেন্ট করার মীমাংসা আন্তর্জাতিক করে। কেন্দ্র। জি, জি স্যার লেখা হলে লিখেছি। বললাম। জি স্যার লিখেছি। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট আমাদের আইএমএফ আসলো। আইএমএফটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ হবে। আইএমএফ, আইএমএফ এর পুনরূপ আশা করি জানেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। জি স্যার। আইএমএফ কবে সাইন্ড হয়? 1944। আইএমএফ কবে যাত্রা শুরু করে, মানে কার্যকর হয় কবে? 1945 সালে। 1947 বিশ্ব ব্যাংকের 1 বছর পর। আচ্ছা, আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায়? আইএমএফ এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি তে। আইএমএফ এর মেম্বার কতজন? আইএমএফ এর মেম্বার 191 জন। সর্বশেষ মেম্বারের নাম কি? সর্বশেষ মেম্বারের নাম হচ্ছে লিখটেনস্টাইন। আইএমএফ এর সর্বশেষ মেম্বারের নাম হচ্ছে লিখটেনস্টাইন। এরপর হচ্ছে আইএমএফ এর প্রধানকে কি বলা হয়? আইএমএফ এর প্রধানকে বলা হয় ডাইরেক্টর জেনারেল, মানে মহাপরিচালক। ডাইরেক্টর জেনারেলের নাম কি? ক্রিস্টালিনা, ক্রিস্টালিনা জর্জিয়েভা। আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ বা চিফ ইকোনমিস্ট, প্রধান অর্থনীতিবিদের নাম কি? পিয়ের অলিভার গরিনচাস। পিয়ের অলিভিয়ার গরিনচাস। বাংলাদেশ 1972 সালে আইএমএফ এ যুক্ত হয়। লিখেন, তথ্যগুলো লিখেন, এগুলো পরীক্ষা আসবে। লিখেছি স্যার। লিখেছেন? জি এটা স্যার। কি CHOS না AS? এস, CHS। জি স্যার লিখেছি। আচ্ছা, এরপর হচ্ছে আইএমএফ এর একক মুদ্রার নাম লেখেন। আইএমএফ এর একক মুদ্রার নাম এসডিআর। এসডিআর এর পূর্ণরূপ হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস, স্পেশাল ড্রয়িং রাইটস। এসডিআর চালু হয় হচ্ছে 1969 সালে, 1969 চালু হয়। তাহলে বলেন আইএমএফ এর মুদ্রার নাম কি? SDR। স্পেশাল ড্রয়িং রাইট। বাংলায় বলে বিশেষ উত্তরণ অধিকার। আচ্ছা, এসডিআর এর মধ্যে কয়টা মুদ্রা রয়েছে? বাংলাটা কি বলছেন? বিশেষ উত্তরণ অধিকার, উত্তরণ। এসডিআর এর মান নির্ণয় করা হয় 5টা মুদ্রার মাধ্যমে। 5টা মুদ্রা কি কি? ইউরো, ডলার, ডলার, পাউন্ড, ইয়েন, ডলার, রেমিনবি। ইউরো,
পাউন্ড স্টার্লিং, জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, আর চায়নার মুদ্রার নাম হচ্ছে রেনমিনবি, আরএমবি বলা, আরএমবি। ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন এবং আরএমবি। লিখেছেন? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের আজকে আন্তর্জাতিক সংস্থাগুলোর উপরে ক্লাস। তাহলে আমাদের জিকের 5ম নম্বর লেকচারটা শেষ হলো। আপনাদের হোমওয়ার্কের মধ্যে কিছু ব্যাংক দেওয়া আছে, যেমন এডিবি, এনডিবি, এআইআইবি। আইডিবি তো আমি করিয়ে দিয়েছি, আর এর মধ্যে আপনাদের বাদ গিয়েছে হচ্ছে বিমস্টেক আর সিরদাপ। এগুলো আপনাদের হ্যান্ডবুকে পেয়ে যাবেন। যেমন সিরদাপ 1979 সালে গঠিত হয়, হেডকোয়ার্টার হচ্ছে চামেলি হাউস, বাংলাদেশে। সদস্য সংখ্যা 15টি, একটু পড়লেই হবে। বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনস্টিটিউট অফ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেক গঠিত হয় 1997 সালে। বিমস্টেকের সদস্য সংখ্যা 7, হেডকোয়ার্টার ঢাকা। শেষ, একটু পড়লেই হবে, একটু আপনারা আপনাদের হ্যান্ডবুকে পেয়ে যাবেন। আর এনডিবি, এআইআইবি, এরপর হচ্ছে এই সংস্থা বা এই যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলোর থেকে খালি ব্যাংকগুলোর সদর দপ্তরটা শিখলেই হবে। যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অবস্থিত। একটু জানলেই হবে। কবে গঠিত হয়েছে এটা না জানলেও হবে, কারণ ব্যাংক পরীক্ষাগুলোয় মূলত সংস্থা থেকে সদর দপ্তরগুলো পরীক্ষা আসে, এবং কিছু কিছু সংস্থা থেকে ইন ডিটেলস আসে, যেমন সার্ক, আসিয়ান, ডাব্লিউটিও, ওপেক। তো ওইগুলো মোটামুটি আমি ইন ডিটেলস পড়েছি। আর ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ থেকে মোটামুটি একটু ভিতরের তথ্য আসে, ওটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি। বুঝতে পেরেছেন? তো জি স্যার। সংস্থা নিয়ে অতিরিক্ত তথ্য নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। মনে থাকবে না, অনেকেরই সাধারণত মনে থাকে না। এগুলো আসলে অনেক পড়ার ব্যাপার। যদি অনেক পড়েন সেক্ষেত্রে হয়তো মনে থাকতে পারে। সংস্থাগুলো বিসিএস এর জন্য সালগুলো বেশি গুরুত্বপূর্ণ, ব্যাংক পরীক্ষায় সাল অতটা গুরুত্বপূর্ণ না। তাও আমি অনেকগুলো সংস্থার সাল লিখিয়ে দিয়েছি। আপনারা একটু নিশ্চিত করবেন যে যেগুলার আমি প্রধান লিখিয়ে দিয়েছি, যেমন কমনওয়েলথের প্রধান প্যাট্রিশিয়া জ্যানেট স্কটল্যান্ড, নেটোর প্রধান মার্ক রুট, ডাব্লিউটিও এর প্রধান এনগোজা ওকনজাইওয়ালা, ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান অজয় বাঙ্গা, আইএমএফ এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। এই প্রধান যেগুলো লিখিয়ে দিয়েছি, প্রধানগুলোর নাম এগুলো মুখস্থ রাখবেন। আর যেগুলোর কিছু স্পেশাল তথ্য দিয়েছি, যেমন ডাব্লিউটিও এর পূর্বসূরি কোনটিকে বলা হয় গ্যাট, মোস্ট ফেভার্ড নেশন স্টেটাসটা এটা কোন সংস্থার সাথে সম্পৃক্ত, ডাব্লিউটিও এর সাথে সম্পৃক্ত। এই জাতীয় তথ্যগুলা একটু পড়ে নেবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আগামী ক্লাসে মনে হয় আপনাদের সাথে আছে ক্লাস, জি স্যার, আগামীকাল ট্রান্সলেশন। ক্লাস আছে স্যার। জি জি জি, স্যার। আগামী ক্লাস অনুবাদের উপর ক্লাস। আমরা জি আগামীকাল স্যার। অনেকদিন পর আজকে জিকে কিছু নলেজ গ্যাদার করলাম। মাহফুজা খাতুন। আচ্ছা, আগামীকাল হচ্ছে আমরা ইংলিশ টু ইংলিশ টু বাংলা বা বঙ্গানুবাদের একটা ক্লাসের মধ্যে বঙ্গানুবাদটা শেষ করব। আশা করি ক্লাসে সকলেই টাইম মতো জয়েন করবেন। ঠিক আছে তাহলে। জি স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম। আসসালামু পড়ান। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম।